আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানার চেষ্টা করব। অনেক শিক্ষার্থী এই অধ্যায়টিকে খুব কঠিন বলে মনে করে। এর পেছনে অবশ্য যুক্তি আছে। সেটা হলো এই অনুশীলনীতে অনেকগুলো সূত্র। এতগুলো সূত্র মনে রাখাও যেমন টাফ, একইভাবে ম্যাথ করার সময় কোন সূত্র কোথায় অ্যাপ্লাই হবে এটা ভেবে অনেকেই গুলিয়ে ফেলে। তো আজকের ক্লাসে আমি এই সূত্রগুলোকে কিভাবে সহজে মনে রাখা যায় সেই সংক্রান্ত আলোচনা করব। তো আমি শুরু থেকে একদম বেসিক থেকে আলোচনা করব। শেষ পর্যন্ত ব্যাপারটা যদি মনোযোগ দিয়ে তোমরা দেখো, আমার বিশ্বাস এই সূত্রের ঝামেলা আর কখনো তোমাদের থাকবে না। এই বেসিক বিষয়টা ক্লিয়ারভাবে বোঝার জন্য আমাদের আগে সমকোণী ত্রিভুজের এই বাহুগুলোকে আইডেন্টিফাই করা শিখতে হবে। তো আমরা এখানে আসি। তোমরা দেখতেই পাচ্ছ যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে সমকোণ তৈরি হয়েছে বি বিন্দুতে। এই সমকোণী ত্রিভুজের মধ্যে খেয়াল করে দেখো যে এসি বাহুটা সবচেয়ে বৃহত্তর বাহু, মানে বড় বাহু। মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজে যে বাহুটা সবচেয়ে বৃহত্তর হবে সেটাকেই আমরা অতিভুজ বলবো। তাই সেই সাপেক্ষে এখানে বোঝাই যায় যে এই এসি বাহুটা সবচেয়ে বড়, এ কারণে এটা অতিভুজ। তাহলে অতিভুজের ব্যাপারটা ক্লিয়ার, যে আমরা একটা কথাই মনে রাখবো যে সমকোণী ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহুটাকে আমরা অতিভুজ হিসেবে চিহ্নিত করব। এরপরের ব্যাপারটা হলো এই সূক্ষ্মকোণ। এখানে দেখো এটা যদি আমার সমকোণ হয় তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে এ আর সি। এই সূক্ষ্মকোণ ভেদে ভূমি আর লম্বটা কিন্তু পরিবর্তনশীল। আমাদের এই ব্যাপারটাকে মনে রাখতে হবে। যত সমস্যা হয় এই বাহু আইডেন্টিফাই করতে, সেটা হলো এই ভূমি আর লম্ব নিয়ে। কেননা এই সূক্ষ্মকোণ যেটাকে নির্দিষ্ট করে বলবে, এই সূক্ষ্মকোণ ভেদে আমার ভূমি এবং লম্বটা কিন্তু পরিবর্তনশীল হয়ে যাবে। আমি এই চিত্রের মধ্যে এখানে সূক্ষ্মকোণ হিসেবে দেখাইছি এ কোণকে। তা যেহেতু এ সূক্ষ্মকোণ, মনে রাখতে হবে যে সূক্ষ্মকোণের বিপরীতে যেটা থাকবে, এই যে আমার যদি এটি সূক্ষ্মকোণ হয় তাহলে বিপরীতে কে আছে, বোঝা যাচ্ছে যে এই এ সূক্ষ্মকোণের বিপরীতে আছে যে বিসি বাহুটা, যে বাহুটা এই কোণ তৈরিতে কোনোভাবে কাজে লাগবে না। আমি যদি একটু হাইড করি, দেখো এটাকে যদি হাইড করে দিই, তার মানে এই কোণ তৈরিতে এই বাহুটা কোনোভাবে কাজে লাগে নেই। সূক্ষ্মকোণের বিপরীতে এবং সূক্ষ্মকোণ তৈরিতে, ওই নির্দিষ্ট সূক্ষ্মকোণ তৈরিতে যে বাহুটা কাজে লাগবে না সেটাকেই আমরা বলবো বিপরীত বাহু অথবা লম্ব, মানে একই নাম, বিপরীত বাহু বা লম্ব। তার মানে একটি সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণকে নির্দিষ্ট করবে ওই সূক্ষ্মকোণের বিপরীত দিয়ে লম্ব বা বিপরীত বাহু অবস্থান করবে। আর সবচেয়ে বড় বাহুটা হবে অতিভুজ। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো ভূমি। তার মানে অপর বাহুটা হবে ভূমি। তাহলে সেই হিসেবে এবি হচ্ছে এখানে ভূমি। ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু, এটাও আমাদের মনে রাখতে হবে। আরো একটা কথা মনে রাখা যায়, সূক্ষ্মকোণ তৈরিতে যে দুইটা বাহু কাজে লাগে এই দুইটা বাহুর মধ্যে একটা কিন্তু ভূমি হবে। সবসময় মনে রাখতে হবে যে সূক্ষ্মকোণ তৈরিতে যে দুটো বাহু কাজে লাগবে সেই দুটো বাহুর মধ্যে একটা অবশ্যই কি হবে? ভূমি হবে। তা যেহেতু এই সূক্ষ্মকোণ তৈরিতে আমার এই দুইটা বাহু কাজে লাগছে, এবি আর কি এসি, তার মধ্যে এসি তো আমার বৃহত্তর বাহু, এই কারণে এটা অতিভুজ হয়ে গেল। তাহলে বাকি থাকলো কি? এবি। তার মানে এই কারণেই এবি হচ্ছে ভূমি। আমরা পরের চিত্র খেয়াল করে দেখি। এই ত্রিভুজের মধ্যে খেয়াল করে দেখো অতিভুজ এটা আছে। কেন এটা? কারণ এই ত্রিভুজের মধ্যে ডিএফ হচ্ছে সবচেয়ে বৃহত্তর বাহু। যেহেতু এই ত্রিভুজের মধ্যে ডিএফ সবচেয়ে বৃহত্তর বাহু, এই কারণে এটা অতিভুজের কাহিনী শেষ, একদম কাহিনী শেষ। এরপরে দেখো এখানে আছে ডিই বাহু। এখানে আমি ডিই বাহুকে আগে থেকেই লম্ব বা বিপরীত বাহু বলছি। কেন বলছি? কারণ এখানে সূক্ষ্মকোণ কিন্তু এই যে ডি বিন্দু তৈরি হয় নাই, সূক্ষ্মকোণ তৈরি হয়েছে কোথায়? এফ তে। মানে এখানে তৈরি হলেও এটাকে নির্দিষ্ট করে বলে নাই, আমাকে নির্দিষ্ট করে এখানে বলছে এফ বিন্দুতে। যেহেতু এখানে এফ বিন্দুটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, তাহলে এই কোণের সাপেক্ষে খেয়াল করে দেখো তো কোন বাহুটা আমার কাজে লাগে না এই বাহু, এই কোণটা তৈরি করতে। নিশ্চয়ই এই কোণটা তৈরিতে এই বাহুটা কোনোভাবেই কাজে লাগে নাই। এ কারণে এই বাহুর বিপরীত এই অবস্থান করার কারণে, অর্থাৎ এই কোণটা তৈরিতে এই বাহুটা কাজে না লাগার কারণে আমরা এটাকে বলতেছি লম্ব অথবা বিপরীত বাহু। তাহলে এর বাইরে কি থাকলো? এর বাইরে থাকলো অপর বাহু হচ্ছে ইএফ। তার মানে এটা নিশ্চয়ইভাবে কি? ভূমি বা সন্নিহিত বাহু হবে। এই হলো আমাদের ত্রিভুজের ব্যাপার। এখন ত্রিভুজ যেভাবে থাক না কেন, আমাদের ত্রিভুজ অন্য যে কোনো ভাবে থাকতে পারে, আমি একটা এখানে ত্রিভুজ অঙ্কন করলাম, এটাকে যদি সমকোণ বলি। এবার যদি আমি বলি যে না আমার এইটা আমার কি সূক্ষ্মকোণ, তাহলে তোমার বলো তো দেখি, এটা যদি আমার সূক্ষ্মকোণ হয় তাহলে বাহু তিনটার নাম কি হবে? বোঝা যাচ্ছে এখানকার মধ্যে বড় কে? এই বাহুটা বড় না? তাহলে এই বাহুটা যদি বড় হয় তাহলে এটা অতিভুজ হবে। এটা কি অতিভুজ হবে? তো এটা যদি অতিভুজ হয় তাহলে এই কোণ তৈরিতে কোন বাহুটা কাজে লাগে নাই? নিশ্চয়ই এই কোণটা তৈরিতে এই বাহুটা কাজে লাগে নাই। তো এই বাহুটা কাজে যদি না লাগে তার মানে এটা কি? লম্ব হবে। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো এটা, তার মানে এটা ভূমি হবে। আমাদের এই বিষয়টা আগে মাথায় রাখতে হবে যে একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোকে যেন আমরা খুব ইজি ভাবে মনে রাখতে পারি, চিহ্নিত করতে পারি। তো যাই হোক, আমরা এটা এই কনসেপ্টের কথা বলতেছি না,
আশা করি যে তোমরা বুঝতে পারছো যে সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমিকে কিভাবে খুঁজে বের করতে হয়। তাই আমি এটা একবারে ক্লোজ করে দিলাম। এরপরে আমি লিখছি এখানে বাহুর সূত্র। তো ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি, ত্রিকোণমিতিক অনুপাত 6টি। আমি এখানে সিরিয়ালি লিখছি যে সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা এবং কট থিটা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের সঙ্গে বাহুর একটা সম্পর্ক আছে। এটাকে সহজে যাতে মনে রাখা যায় সেজন্য আমি এটার নাম দিচ্ছি বাহু সূত্র। প্রথমে আমি এখানে লিখছি সাইন থিটা ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এই সাইন থিটা ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ এই কথাটাকে ইজিভাবে মনে রাখা যায় এই একটা ছন্দের মাধ্যমে। সাগরে লবণ অনেক, যদি আমি বলি সাগর তো সাইন, এই যে লবণ, লবণ থেকে লম্ব, অনেক থেকে অতিভুজ। তার মানে আমি এই একটা বাক্যকে যদি মনে রাখতে পারি তাহলে আমার সাইনের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সাগর থেকে সাইন, লবণ থেকে লম্ব, অনেক থেকে অতিভুজ। তার মানে সাইন থিটা ইজ ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইজ ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ। এন্ড আরেকটা কথা মনে রাখবো, এই ছন্দ থেকে আসবে সাইনের উল্টো। আমি এখানে লিখে রাখছি যে সাইনের উল্টো হলো কে, উল্টো বা শত্রু কে, কোসেক। যদি সাইনের উল্টো বা শত্রু কোসেক হয় তাহলে সাইনের সূত্র যা হবে কোসেকের সূত্র অবশ্যই তার উল্টোটা হবে। এ কারণেই কোসেক থিটা ইজ ইকুয়াল এইটাকে উল্টাইলে হচ্ছে অতিভুজ বাই লম্ব। এ কারণে আমি এখানে অতিভুজ বাই অলম্ব লিখছি। তার মানে সাগরে লবণ অনেকে একটি বাক্যকে মনে রাখলে আমরা এই সাইন থিটা এবং কোসেক থিটার ব্যাপারটাকে বাহু সূত্রটাকে মনে রাখতে পারবো। এরপরে রইল কস থিটা। আমি এখানে লিখছি কস থিটা ইজ ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এই কস থিটা এই ব্যাপারটাকে আমরা মনে রাখতে পারি এভাবে যে কবরে ভূত অনেক, কবরে এখান থেকে আমরা কস নিয়ে আসলাম, ভূত থেকে আনলাম ভূমি, অনেক থেকে আনলাম অতিভুজ। তার মানে কস থিটা ইজ ইকুয়াল এই বাক্যটার মাধ্যমে খুব ইজিভাবে মনে রাখা যাবে কস থিটা ইজ ইকুয়াল ভূমি বাই অতিভুজ। আবার একটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে যে কস থিটার অপোজিট হচ্ছে অর্থাৎ উল্টো বা শত্রু হচ্ছে সেক থিটা। তো যদি উল্টো হয় তার মানে কসের উল্টোটাই হচ্ছে, মানে এক কথায় এখানকার এই ভগ্নাংশের হরটাকে যদি আমরা লবে দেই, লবটাকে যদি হরে দেই অর্থাৎ চেঞ্জ করে দেই, উপর নিচ করে দেই, তাহলে কিন্তু সেক থিটার সূত্রটা বের হয়ে যাবে। তার মানে অতিভুজ বাই ভূমি হয়ে গেল। তার মানে এই বাক্যের মাধ্যমে আমরা কি 3-4 সূত্রটা কভার করে ফেললাম। এরপরে রইল ট্যান থিটা ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি। তো ট্যান থিটা ইজ ইকুয়াল লম্ব বাই যদি ভূমি হয় তাহলে ট্যানের সূত্র যদি আমার কট হয় তাহলে কটের সূত্র উল্টা হবে। এই কারণে ভূমি বাই লম্ব হয়েছে। এটাকে মনে রাখার জন্য টেরা লম্ব ভূত, টেরা থেকে ট্যান, লম্বা থেকে লম্ব, ভূত থেকে ভূমি। আমরা এই 3টে বাক্যের মাধ্যমে কিন্তু এই যে বাহু সূত্রের ব্যাপারটা ক্লিয়ার করতে পারবো। আমার মনে হয় তোমরা যদি একটু খালি এটাকে মনোযোগ দাও, মানে একটু যদি মাথা রাখার চেষ্টা করো যে 3টে বাক্যকে আমি একটু মুখস্থ করব, তাহলে দেখা যাবে যে ইজি ভাবেই তোমরা বাহু সূত্রকে কভার করতে পারবা। এরপরে রইল আমি এখানে লিখে রাখছি শত্রু সূত্র। এই নামগুলো আমার বানানো দেওয়া, কেননা এই নামের সাহায্যে অনেক সহজে মনে রাখা যায়। আমি দেখছিলাম যখন আমরা মাধ্যমিক লেভেলে পড়ছি, অনেক জায়গায় পড়ছি না, কোনোভাবে মনে থাকে না, আমার অনেক চেষ্টা করছি কোনোভাবে মনে থাকে না। পরে আবার এই সিস্টেমটা আমি নিজে নিজেই ক্রিয়েট করছি যে না আমার তো মনে থাকে। এই জন্য আমি এটা লিখে দিচ্ছি যাতে করে তোমাদেরও মনে ইজিভাবে মনে রাখতে পারো। তো যাই হোক, শত্রু সূত্র। তো নর্মালি ভাবে মনে করো যে আমার সামনে একটা কয়েন আছে 1 টাকার, মানে 1 টাকার একটা কয়েন আছে, আর একই সঙ্গে আমার সঙ্গে যে একজন আছে সে আমার শত্রু। তো খেয়াল করে দেখো তো, যাকে আমরা শত্রু ভাবি তাকে বেশি ভ্যালু দেবো নাকি 1 টাকার কয়েনকে বেশি ভ্যালু দেবো? নর্মালি ভাবে কিন্তু আমরা শত্রুকে কখনো ভ্যালু দিই না। তার মানে আমার কাছে মূল্যবান মনে হবে আমার 1 টাকার কয়েনই মূল্যবান, তবু আমার শত্রুর প্রয়োজন নেই। তো এই শত্রু কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেই কাজটাই করে। কি করবে সে? আমরা এখানে শিখছিলাম যে সাইনের শত্রুকে, উল্টো বা শত্রুকে কোসেক, যার কারণে সাইন এই জায়গায় কোসেককে নিচে রাখবে, অনুপাতের নিচে রাখবে, আর 1কে উপরে দেবে। ওই যে বললাম শত্রুর চেয়ে তার কাছে 1 টাকা বেশি মূল্যবান। এ কারণেই সাইন থিটা কি করবে, কোসেককে নিচে দিয়ে অর্থাৎ তার শত্রুকে নিচে দিয়ে অনুপাতের উপরে 1কে রাখবে। এই কথাটাকে মনে যদি আমরা রাখতে পারি খুব ইজি ভাবেই কিন্তু কাহিনীটি শেষ হয়ে যাবে, মানে এই সূত্রটা মুখস্থ রাখা যাবে। এরপরে সাইনের শত্রু যেহেতু কোসেক, তাহলে কোসেক কি করবে, যে আমার শত্রু আমার সঙ্গে যা করছে আমিও তার সঙ্গে তাই করি। এই কারণে কি করবে কোসেক, কোসেক একই কাজটা করবে, অর্থাৎ কোসেক থিটা ইজ ইকুয়াল 1/sin থিটা হয়ে যাবে। দেখো একই ব্যাপার। এরপরে আসলাম কস, কস থিটা। আমরা এখানে শিখছিলাম যে কসের উল্টো বা শত্রু হচ্ছে কে, কে দেখাইছি আমি এখানে সেক থিটা। তা যদি কসের শত্রু সেক থিটা হয় তাহলে কসও সেই কাজটাই করবে, তার শত্রুকে অনুপাতে নিচে রাখিয়ে ওপরে 1কে রাখবে। এই সেক আবার দেখলো যে না আমার শত্রু আমার সঙ্গে এটা করছে, আমিও তার সঙ্গে তাই করি, তখন সে আবার কি করবে, সেক থিটা এখানে আসে আবারও কসকে সে নিচে রাখিয়া 1কে উপরে দেবে। একইভাবে আবার ট্যান থিটা কি করবে, সেও তাই করবে, কারণ ট্যান থিটা আমি দেখাইছিলাম যে তার শত্রু বা উল্টো হচ্ছে কট থিটা।
যার কারণে ট্যান থিটা কি করবে, কট থিটাকে অনুপাতের নিচে রাখিয়ে উপরে 1 কে রাখবে, মানে ভ্যালু সে 1 কেই দেবে। তাহলে এভাবে আমরা ট্যান থিটা মনে রাখতে পারি। তো ট্যানের অপোজিট যদি কট হয়ে কট এই কাজটা করতে পারে, তাহলে কট কি করবে, কট বলবে না ট্যান আমার সঙ্গে যা করছে আমি তার সঙ্গে তাই করি, তখন কটও একইভাবে এই কট থিটা ইজ ইকুয়াল এই সূত্রটাকে নিয়ে আসবে। এই একটা টপিকের ব্যাপারটা মনে রাখলে কিন্তু কাহিনী ক্লোজ হয়ে যাবে। এরপরে বাকি রইল আর দুইটি সূত্র যা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। যে ট্যান থিটা ইজ ইকুয়াল যদি সাইন বাই কস থিটা হয়, তাহলে এটা এই একটা সূত্র মনে রাখবো। তো এটা যদি মুখস্থ রাখি, তাহলে এই যে ট্যানের অপোজিট আবার কট, তাহলে ট্যান যদি এটা হয় তাহলে কট তার উল্টোটা হবে, যার কারণে এখানে দেখো এই সূত্রটাকে পরবর্তীতে আমি উল্টিয়ে রাখছি। তাহলে এই যে ব্যাপারটাকে যদি তোমরা মনে রাখো, তাহলে কিন্তু এখানে 3 রকমের সূত্রের কাহিনী শেষ হয়ে গেল। বাহু সূত্র, শত্রু সূত্র, এর বাইরেরটা বেসিক ব্যাপার, এটাও আমরা ক্লোজ করে দিছি। এর বাইরে আমি এখন এগুলো মিশাচ্ছি, এর বাইরে আরো একটা টপিক্সের সূত্র আছে। আমার মনে হয় আর একটা টপিক্সের সূত্র মুখস্থ করলে এই যে ত্রিকোণমিতির যত সূত্র আছে সব ক্লোজ, আর কোনো সূত্র নেই। আমি একটু ওই ব্যাপারটা লিখি, আমি একটু মিশাই দিচ্ছি। এর পরের সূত্রটাকে মনে রাখার জন্য আমি নাম দিয়েছিলাম গ্রুপ সূত্র। কি সূত্র? গ্রুপ সূত্র। মানে গ্রুপ সূত্র নর্মালি ভাবে বোঝা যায় যে গ্রুপ বলতে কি একজন মিলিয়ে কখনো গ্রুপ হয়? কখনোই হয় না। তার মানে গ্রুপ তৈরি করতে গেলে একাধিক লাগবে। তো এই গ্রুপ সূত্রগুলো এরকম যে এখানে একাধিক ত্রিকোণমিতিক অনুপাতগুলো বসে একটা করে সূত্র তৈরি করে। যেমন আমি প্রথমে দেখাই, নাম্বার 1, এই সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটাকে যদি আমি কস স্কোয়ার থিটার সঙ্গে বসাই স্কোয়ার করে, তাহলে এর মান হয় 1। এটা হলো একটা গ্রুপ সূত্র। এবং এটাকে তোমরা একটু মনে রাখতে পারো এভাবে, যে মেইন সূত্র বলবো আমি। কি বলবো? মেইন সূত্র বলবো। মেইন সূত্র একটু মনে রাখা যাবে কিন্তু, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল কি 1। এটা হলো মেইন সূত্র, মানে গ্রুপ সূত্রের মধ্যে সে একটা মেইন সূত্র। এখন এখান থেকে আবার দেখো, খেয়াল করে, এখান থেকে আমি আবার দুইটি সূত্র আনতে পারবো। যদি আমি প্রথমে সাইন স্কোয়ার থিটাকে এখানে রাখলাম ইজ ইকুয়াল, আমি যে এখানে 1 লিখবো, এই প্লাস কস স্কোয়ার থিটা ছিল, এই অপর পক্ষে এসে কি হবে, মাইনাস কস স্কোয়ার থিটা হবে। এই যে এটা আমি লিখলাম, এটা কিন্তু এই মেইন সূত্র থেকে আরেকটা সূত্র তৈরি হলো। এখানে যেভাবে তৈরি করছি একইভাবে আরো একটা সূত্র তৈরি করা যাবে। যদি আমি এবার কি করি, কস স্কোয়ার থিটাকে রাখি এখানে, তো আমি এখানে কস স্কোয়ার থিটাকে রাখলাম। তো কস স্কোয়ার থিটাকে রাখলে ইজ ইকুয়াল দিয়ে 1 হবে, এখানে সাইন স্কোয়ার প্লাস ছিল, তার মানে এখানে এসে মাইনাস হবে। এই যে আমি লিখলাম, এই যে মেইন সূত্র লিখলাম, এই মেইন সূত্র দেখো ব্যাপারটা মেইন সূত্র থেকে কয়টা সূত্র তৈরি হলো, মানে ইন টোটাল 3টে সূত্র এখানে হয়ে গেল। আমরা যদি এই যে একটা কথাকে মনে রাখার চেষ্টা করি যে এটা মেইন সূত্র এবং সূত্রটা হলো এই, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে বাকি 2টি সূত্র বের করতে পারবো। এটা কাহিনী শেষ। আমি এটাও মিশাই দিচ্ছি, হ্যাঁ আমি এটাও মিশাই দিলাম। এরপরে নাম্বার 4 এ কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। এইটার নাম তোমরা দিতে পারো সিসি গ্রুপ। সিসি কি? গ্রুপ। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল কি 1। এই সূত্রটাকে আমরা মনে রাখতে পারি যে এটা হলো সিসি গ্রুপের সূত্র। কেন আমি সিসি গ্রুপ নাম দিছি খেয়াল করে দেখো তো। এই যে প্রথম সিতে কোসেক হবে, পরের সিতে কি হবে, কট হবে। এই দুইটা সি একসঙ্গে বসিয়া এই সূত্রটা তৈরি করছে, যার কারণে এটাকে আমরা নাম দিতে পারি যে সিসি গ্রুপের সূত্র। এবং মনে রাখবা যে মেইন সূত্রে মাঝখানে ছিল প্লাস, আর এটা কিন্তু গ্রুপ সূত্র, এটা কিন্তু আর মেইন না, এটা জাস্ট কি গ্রুপ। তো গ্রুপে এই মাঝখানে হবে মাইনাস। এই একটা কথা জাস্ট মনে রাখতে হবে যে মেইনে মাঝখানে প্লাস হবে, আর কি গ্রুপে মাঝখানে কি হবে, মাইনাস হবে। তা এই সিসি গ্রুপ, তাহলে এই সূত্রটা আমরা মুখস্থ রাখতে পারি। তো মেইন সূত্র থেকে যেমন ভাবে আমি 2টি সূত্র বের করছিলাম, এখানেও কিন্তু একইভাবে আরো 2টি সূত্র বের করা যায়। যেমন আমি যদি প্রথমে কোসেক স্কয়ারকে রাখি, তাহলে আমার দাঁড়াচ্ছে কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। এরপর এখানে মাইনাস কট স্কয়ার ছিল, আমি অপর পক্ষে যদি নিয়ে আসি তাহলে প্লাস কট স্কয়ার থিটা হবে। এই যে আমার কিন্তু একটা সূত্র তৈরি হয়ে গেছে। এরপর আরেকটা সূত্র আমি তৈরি করব। এবার আমি কট স্কয়ারকে সামনে রাখবো। তো কট স্কয়ারকে সামনে যদি রাখি আমি, তাহলে ইজ ইকুয়াল কি হবে, কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল হচ্ছে আমার এই যে কোসেক স্কয়ার, আর এই যে 1টা এখানে প্লাস আকারে ছিল, তার মানে এখানে এসে মাইনাস হবে। এই যে আমি দ্বিতীয় সূত্র বের করলাম। তার মানে সিসি গ্রুপের এই একটা সূত্র মুখস্থ রাখতে পারলে আমি বাকি 2টি সূত্র এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো যাই হোক, এটা গেল সিসি গ্রুপের কাহিনী। এরপরে আমরা আসি লাস্ট আর একটা গ্রুপের সূত্র আছে, আমি একটু মিশাই দিচ্ছি সঙ্গে সঙ্গে। সেটা হলো
তাহলে আমরা 6 পর্যন্ত গেছি, এবারে 7। তো এই সূত্রটা হলো মনে রাখতে পারো এস টি গ্রুপ, এস টি গ্রুপ, খেয়াল করে দেখো এস টি গ্রুপ। তাহলে এই যে প্রথম এসতে কি সেক, পরের টিতে কি ট্যান, গ্রুপ এই কারণে মাঝখানে কি মাইনাস। তার মানে এস টি গ্রুপ এই কথাটাকে মনে রাখলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1, এটা মনে রাখতে হবে। তাহলে এটা একটা সূত্র গেল। আগের মতো করে এই সূত্র থেকেও আমরা আরো বাকি দুইটা সূত্র পাবো। সেটা কি, প্রথমে যদি সেক স্কয়ারকে আমি রাখি, তাহলে সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল কি হবে 1, এইখানে ট্যান স্কয়ার মাইনাস আকারে ছিল, অপর পক্ষে গেলে সে কি হবে প্লাস হবে। এই যে আমরা একটা সূত্র তৈরি করে ফেললাম কিন্তু। তাহলে এরপর আরো একটা সূত্র তৈরি হবে, সেটা কি, এবার আমি ট্যান স্কয়ারকে সামনে রাখতে চাই। তো ট্যান স্কয়ারকে যদি সামনে রাখি তাহলে ইকুয়াল কি হবে, ইকুয়াল আগে হবে সেক স্কয়ার থিটা, 1 এখানে প্লাস আকারে ছিল, তার মানে কি হবে পরের বারের শেষে এখানে এসে মাইনাস হয়ে যাবে। তা এই যে আমার গেল সূত্রের কাহিনী শেষ। এইখানে আমি যদি এই সূত্রগুলোকে কোনোভাবে মনে রাখতে পারি, বা তোমরা যদি এই সূত্রগুলোকে সবগুলোকে মনে রাখতে পারো, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতে যতগুলো অঙ্ক আছে আমি দেখাই দেবো যে কোনো অঙ্কেই তোমাদের কাছে কোনোভাবেই কঠিন মনে হবে না, এত ইজি মনে হবে। এবং তুমি আর এই অন্ততপক্ষে এই সূত্র কোন অঙ্কে আমি কোন সূত্রে অ্যাপ্লাই করবো এটা নিয়ে তোমার কোনো চিন্তাই থাকবে না। তুমি অঙ্ক দেখলেই বুঝতে পারবা যে না আমার এখানে এই সূত্র বসবে, এবং ওই সূত্রটাও তুমি এই টেকনিকগুলো যদি অ্যাপ্লাই করো, মনে মনে যদি অ্যাপ্লাই করে এটাকে স্মরণে রাখার চেষ্টা করো, এই টেকনিক তুমি কখনোই ভুলবা না। তো সূত্র যদি না বলো তাহলে ম্যাথ ভুলবে কেমনে? ম্যাথ তো অটোমেটিক তোমার চলে আসবে, সূত্র তোমার মাথায় থাকে। তা এইভাবেই আমরা পরবর্তী ক্লাসগুলো এই সূত্রকে অ্যাপ্লাই করে কিভাবে করা যায় আমি সেটা দেখাবো। আমি আমার জিসান একাডেমি ইউটিউব চ্যানেলে এই লেকচারগুলো আপলোড দেবো ফ্রিতে। তোমরা পরবর্তীতে এখানে এসে পরবর্তী ক্লাসগুলো আমার দেখিও। আমি তোমাদেরকে একদম সহজ করে এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথগুলো করা যায় সেটা করাবো। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।